সজল ঘোষ ওখানে দুর্গা পুজো করছেন, এটা প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, পুজোটা সজল ঘোষ করছেন, যে সজল ঘোষ কিনা বিজেপির প্রতীকে জেতা, বিজেপির নেতা, বিজেপির প্রবক্তা, বিজেপির কাউন্সিলর। থিমটা কি? অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর থিম। সজলদা সত্যি তো অন্যায় করেছেন। সজলদার উচিত ছিল যে এরকম একটা যদি থিম করতেন যে রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানরা লক্ষ লক্ষ লোক শুধু হিন্দুদের অত্যাচারে ওখান থেকে উদ্বাস্তু হয়ে, মানে ভাবুন বাংলাদেশের ওপরে যে ওখান থেকে মুসলমানরা পালিয়ে এখানে আসতে বাধ্য হচ্ছে, মুসলমানরা বাংলাদেশ থেকে, এবং তারা এসে এখানে জমি জায়গা ইত্যাদি করার চেষ্টা করছে, নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড নিয়ে এখানকার নাগরিক হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কান্নাকাটি করছে। এরম যদি একটা থিম হতো তাহলে কিন্তু আজকে এই পুজো যুগ যুগ জিও। হিন্দুদের এই 1,10,000 করে কত 80, কত 90, কত এরম করে করে হিন্দুদের পুজোর ইজ্জতের দাম দিয়েছেন। অপারেশন সিন্দুরের ভাগ তো মমতার তৃণমূলও দাবি করেছে, করেনি। তাহলে তাই যদি হয় তাহলে এটা বিরোধিতা করছেন কেন? তার একটাই কারণ, এই বাঙালিদের রাজত্ব এবং সব জায়গাতেই 5টা সময় নয়, পুরো সময়ের জন্য দুর্গাপুজো বন্ধ করতে হবে। এখন 5টা সময়, যেহেতু বাঙালিদের পুজো, বাঙালিরা বারণ করছেন, তখন বাঙালিরা বলে দেবেন যে পুরো পুজোই বন্ধ। পুজো করতে হলে ঝাড়খণ্ডে গিয়ে করো, পুজো করতে হলে বিহারে গিয়ে করো, পুজো করতে হলে উড়িষ্যায় চলে যাও। ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ ভাই এইসব বাজে কাজ মেনে নেবে না, বরদাস্ত করবে না। এখান থেকে পুজো উঠিয়ে নিতে হবে। মুখ্যমন্ত্রীর এইটা অন্তত বোঝা উচিত যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে হিন্দুকে পুজো করার অনুমতি কেন হাইকোর্ট থেকে নিতে হচ্ছে, সেটার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। এটা একটা রাজনৈতিক এবং সাম্প্রদায়িক চক্রান্ত, সরাসরি সাম্প্রদায়িক চক্রান্ত। রাজনৈতিকভাবে সজল ঘোষের ওপর যে প্রতিশোধ স্পৃহা সেটা তো বটেই, কিন্তু আমি মনে করছি এটা একটা সাম্প্রদায়িক চক্রান্ত। আজকে এই কলকাতা লাগোয়া 50টিরও বেশি পুজোয় অনুমতি পেতে বিভিন্ন আইনজীবীদের কলকাতা উচ্চ ন্যায়ালয়, মানে অনারেবল ক্যালকাটা হাইকোর্টের কাছে অ্যাপ্লিকেশান করে তার পেতে হয়েছে, অনুমতি পেতে হয়েছে। আপনি আমাকে বলুন তো যে গত 11 বছর, 12 বছর, 13 বছরে, আমি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলছি না, কিন্তু কোনো সম্প্রদায়ের কোনো পুজো বা কোনো তাদের ধর্মীয় কোনো আচার আচরণে তাদেরকে কলকাতা হাইকোর্টের কাছে যেতে হয়েছে সেই আচরণ পালন করার জন্য। মহরম করার জন্য কাউকে কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে? মহরমে তো অষ্টমী ছিল হয়, কাউকে বলতে হয়েছে? কাউকে বলতে হয়েছে যে আমি ক্রিসমাস পালন করব, আমাকে কলকাতা হাইকোর্ট থেকে একটা পারমিশন দেওয়া হোক? বলতে হয়েছে? এমনকি কোনো ধর্ম বা সাম্প্রদায়িক চেতনা বা সম্প্রদায়ের চেতনাকে আঘাত করতে গেলেও সেই রকম কোনো বিশেষ পার্বণ, যেমন ধরুন ওই হাইকোর্টের লোকেরা যখন গিয়ে কয়েকজন প্রথিতযশা কবি সাহিত্যিক কলকাতার বাংলার, তারা যখন পাবলিকলি হিন্দু ধর্মের যারা মানুষ তাদের মনে আঘাত লাগতে পারে জেনেও সচেতনভাবে থালা ভরা গরুর মাংস নিয়ে যখন খাচ্ছিলেন, সেই কার্যক্রমের জন্য ওদের কি কোনো দিন হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে? তাহলে শুধুমাত্র দুর্গাপুজো করতে গেলেই হাইকোর্টের পারমিশন নিতে হয় যদি আইনের সমস্ত কিছু, অল নর্মস, ফর্মস অ্যান্ড ফর্মালিটিস, আই কোট আনকোট, নর্মস, ফর্মস অ্যান্ড ফর্মালিটিস, যেটাকে হাইকোর্ট ঠিক করেন, কলকাতা পৌরসভা ঠিক করেন, রাজ্য সরকার ঠিক করেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন দমকল দপ্তর কিংবা প্রশাসনের অন্য পুলিশ, যা যা ঠিক করার, যা যা বলেছেন সব কিছু করার পরেও সজল ঘোষের এই পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা সর্বতোভাবে করছে। আজকে নয়, প্রত্যেকবার 4-5টা করে চিঠি পাঠায়। সেদিনও সজলদা বলছিলেন আবার চিঠি পাঠিয়েছে। অপরাধটা কি? অপরাধটা হচ্ছে, প্রথম কথা, সজল ঘোষের পুজো দুর্গা পুজো। সজল ঘোষ যদি ওখানে একটা নামাজ কম্পিটিশনের যদি দায়িত্ব নিতেন তাহলে কিন্তু কিছু হতো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সজল ঘোষ ওখানে দুর্গা পুজো করছেন, এটা প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, পুজোটা সজল ঘোষ করছেন, যে সজল ঘোষ কিনা বিজেপির প্রতীকে জেতা, বিজেপির নেতা, বিজেপির প্রবক্তা, বিজেপির কাউন্সিলর। সেটা সমস্যা। সেই জন্য আপনি দেখবেন কোলে মার্কেটের গলি থেকে সজল ঘোষের পুজো যেতে, যদি আগে তো এরকম ছিল না, আগে কি ওই রাস্তা দিয়ে লোক যেত না? নাকি পুজোর দিন বেশি বেশি করে কোলে মার্কেটে লোক ঢুকে পড়ে? তাও নয়, এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে পেঁয়াজ গলি, দুধ গলি, এই ওই তাই করতে করতে যখন গিয়ে পৌঁছবে, সেটা হচ্ছে
মানে একটা সেই সুকুমার রায়ের কবিতা ছিল না, যে 10 ঘন্টার রাস্তা যাবেন 8 ঘন্টায় চলে, এখানে হচ্ছে 8 ঘন্টার রাস্তা যাবেন 10 ঘন্টায় চলে। একেবারে মোটামুটি যেভাবে হাঁটানো হচ্ছে তাতে কলকাতা না মানে কলকাতা তো ছোটোখাটো জায়গা, এখান থেকে বাঁশবেড়ে ত্রিবেণী ঘুরে আবার কলকাতায় চলে আসা যায় ঠাকুর দেখে, সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। মানুষকে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সজলদা কুশলী কার্যকর্তা, কুশলী রাজনীতিবিদ, এবং তার সঙ্গে ও জানে হাউ টু ম্যানেজ, কী করে মানুষের সঙ্গে ডিল করতে হয় ওটা ও জানে। মানুষ সজলদাকে ভালোবাসে। মানুষ, কালকে একটা কথা খুব দাপটের সঙ্গে বলতে পারি, সজলদা যদি বিজেপি নাও করতেন, অন্য যে কোনো দল করতেন, এই দুর্গাপুজোয় বা এই ধরনের পুজো বারবার করে এসেছে। দেখুন, ও রাজনৈতিকভাবে দুর্গাপুজো করছে না, এটা তো নয়, ও রাজনৈতিকভাবে বিজেপি করে, কিন্তু দুর্গাপুজোটা তো যখন বিজেপি করতো না তখনও করেছে। ও যখন তৃণমূল করতো তখন ওকে কে বাধা দিয়েছিল ভাই? তখনও তো এর থেকে বড় করে পুজো করতো বা এর সমানই পুজো করতো। তাহলে এখন বিজেপির নেতা অমিত শাহ বা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ শুধু মন্ত্রী নন, গৃহমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমবায় মন্ত্রী, আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শিক্ষা সুকান্ত মজুমদার, অন্যতম রাজ্যসভার মেম্বার এমপি এবং এই রাজ্যের সভাপতি বিজেপি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং আরও একগুচ্ছ নেতা যে পুজোতে গিয়েছেন, মানুষের ঢল নেমেছে। এবং থিমটা কি? অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর থিম। সজলদা সত্যি তো অন্যায় করেছেন। সজলদার উচিত ছিল যে এরকম একটা যদি থিম করতেন, যে রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানরা লক্ষ লক্ষ লোক শুধু হিন্দুদের অত্যাচারে ওখান থেকে উদ্বাস্তু হয়ে, মানে ভাবুন বাংলাদেশের ওপরে যে ওখান থেকে মুসলমানরা পালিয়ে এখানে আসতে বাধ্য হচ্ছে, মুসলমানরা বাংলাদেশ থেকে, এবং তারা এসে এখানে জমি জায়গা ইত্যাদি করার চেষ্টা করছে, নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড নিয়ে এখানকার নাগরিক হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কান্নাকাটি করছে। এরম যদি একটা থিম হতো তাহলে কিন্তু আজকে এই পুজো যুগ যুগ জিও। এই জন্য হিন্দুদের ওপরে এই লাগাম ছাড়া একতরফা বা সেকুলারিজমের নামে যে অত্যাচার চলছে, মানুষের জবাব দেবে। সজলদা ঠিক বলেছেন, ভরসা জনগণ। 26-এ যারা আজকে বিজেপিকে, 26-এ যখন নির্বাচন হবে বিজেপিকে ভোট দেবেন না, যারা পেছনের দরজা দিয়ে তৃণমূলকে জেতাতে চেষ্টা করবেন বিজেপির ভোট কেটে 26-এর নির্বাচনে, তারা সবাই জেনে রাখুন তাদের জন্য 26-এ আর দুর্গাপুজো থাকবে না। সাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যারা নির্দিষ্ট সম্প্রদায়, আবার বলা যায় না এখন নির্দিষ্ট সম্প্রদায় বলতে হয়, নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়করা তাদের এলাকায় অনুরোধ করেছেন যে হিন্দু দুর্গাপুজোর সময় দিনে 5 বার মাইক্রোফোন বন্ধ রাখতে। তার কারণ তখন ওপরওয়ালার কাছে তার নামে মাইক্রোফোনেই তো নামাজ পড়া হয়, তো সেই সময় বন্ধ রাখতে হবে। কেউ কিন্তু একথা বলেননি যে হিন্দুদের মাত্র তো বছরে 4 দিনের জন্য দুর্গাপুজো, তার সেই সময় 5 বেলা, এই 4 দিন 5 বেলা অন্তত মাইক্রোফোন বন্ধ থাক, একথা শুনেছেন। হিন্দুর পুজোর সময় অনুষ্ঠানের ঢাকের আওয়াজ বন্ধ থাকবে, উলু দেওয়া বন্ধ থাকবে, শাঁখ বাজানো বন্ধ থাকবে, মন্ত্রোচ্চারণ বন্ধ থাকবে, কিন্তু 5 দিন নামাজ বন্ধ রাখা যাবে না। উরে বাবা, কি বলছেন? এই পরিস্থিতি কিন্তু আপনার ঘরেও হবে। আজকে যেটা মুর্শিদাবাদে হয়েছে, আজকে যেটা কাংলা পাহাড়িতে হয়েছে, সেই একই জিনিস। এমনকি রাজারহাটে আমাদের সতীর্থ, আমার জুনিয়র বন্ধু, আমারই সতীর্থ রাজনৈতিক কর্মী তরুণ, 5টা মামলা করেছে ওখানে ইয়ে করার জন্য, পুজো করার জন্য। একটা বাড়িতে ঘট পুজো হচ্ছে, সেখানে নাকি তার চারপাশে এমন অবস্থা যে ইমান নাকি দুলে যেতে পারে যদি বেশি পুজো টুজো হয়। তো বুঝতেই পাচ্ছেন, আজকে রাজারহাটে হয়েছে, কালকে আপনার রাজপুরে হবে। কি অসুবিধা আছে? যেখানেই একটা নির্দিষ্ট জিনিস বেড়ে যাবে সেখানে দুর্গাপুজো কমে যাবে। তো সুতরাং সাবধান হন। যদি দুর্গাপুজো করতে হয়, কালী পুজো করতে হয়, ভাইফোঁটা দিতে হয়, রাখি করতে হয়, আরও সব কিছু যদি করতে হয়, তাহলে কিন্তু ভাই এইটা করতে হবে। আজকে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তিনি যে ফতোয়া জারি করেছেন, মুখ্যমন্ত্রী বা আমডাঙ্গার বিধায়ক রফিকুল বাবু কিংবা ওই মুর্শিদাবাদের বিধায়ক যারা রয়েছেন, যারা কথায় কথায় 70% হিন্দুর
যেখানে নেই, যেখানে 70% ওনারা রয়েছেন, সেখানে 30% হিন্দুর গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারেন। আর অত দূর যাচ্ছেন কেন? কলকাতাতেই তো জনাব ববি হাকিম বলেই দিয়েছেন যে সেই দিন বেশি দূরে নয় যেখানে 50% পশ্চিমবঙ্গবাসী উর্দুতে কথা বলবেন, বাংলা টাংলা নয়, উর্দুতে। তো এবং যারা এইসব গন্ধা ধর্মটর্ম করেন তাদেরকে তো মুখ্যমন্ত্রী ইনডাইরেক্টলি বারণই করেছেন। নেহাত ভোট টোট লাগে আর হিন্দুরা যাতে এসবে খেপে টেপে না যায় সেই জন্য বোকা হাওয়া হিন্দুদের এই 1,10,000 করে কত 80 কত 90 কত এরম করে করে হিন্দুদের পুজোর ইজ্জতের দাম দিয়েছেন। পুজোর ইজ্জত, যেরকম ওই বলেছিলেন না মমতা দেবী যে ধর্ষণ টর্ষণ তো স্বাভাবিক, মানুষের যেমন জ্বর হয় সেরকম ধর্ষণও হয়। ও বাবা, এসব আবার হয় নাকি? এসব বললে হবে? জেনে নাও, যদি 25-এর বেশি হয় তাহলে 30,000 টাকা ক্ষতিপূরণ। বয়স, মেয়েদের বয়স যদি 25-এর বেশি হয় তাহলে 30,000 টাকা ক্ষতিপূরণ। আর যদি 25-এর কম হয়, ভুল বললাম, যদি 25-এর কম হয় তাহলে 30,000, 25-এর বেশি হলে 25,000। এই তো ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন। ডাল ভাত 10 টাকা 50, মাছ ভাত হচ্ছে 22 টাকা 30, আর খাসির মাংস ভাত হচ্ছে আপনার 30 টাকা 35 পয়সা। একদম জনতা হিন্দু হোটেল। তো সেরকম মুখ্যমন্ত্রীও বানিয়ে দিয়েছেন। তো এই যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বার্তা দিচ্ছেন, তার তৃণমূলের যারা লোকজন তারাও পরিষ্কার বার্তা দিচ্ছেন, কিন্তু মুশকিল হচ্ছে দোষ তো ওনাদের নয়। ওনারা তো অন্তত আর যাই হোক হিপোক্রেট নন, ওনারা তো বার্তা পরিষ্কার দিচ্ছেন। লেনদেনের জমানা, তো দুর্গাপুজো বন্ধ করে দেবো, দুর্গা ঠাকুরদের প্যারেড করাবো, তার জন্য মূল্য ধরে দেবো। পৌঁছনো গাইসালের দুর্ঘটনা সজল ঘোষ করেছিলেন, অনেক জায়গাতেই হয়েছিল, ট্রেন উল্টে পড়ে আছে। মানুষ যেটা দেখেছেন, মানুষের কাছে যেটা পৌঁছানো দরকার বা মানুষ যেটা জানতে চান, সেই জিনিস মানুষের সামনে শিল্পের আঙ্গিকে তুলে ধরা। দুর্গা পুজোতে তো তাই হয়। আর শারদোৎসব, এইসব এই সাংস্কৃতিকরণ, যেটা রাজনৈতিক সাংস্কৃতিকরণ যেটা লাল বাবারা করেছিলেন, হ্যাঁ, তো লাল বাবারা সেসব তো বানিয়েছিলেন আমাদের 34 বছর ধরে। ওই যে প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন না, তাদের তো এতই আমাদের মানুষের মানে শেকড়ের সঙ্গে যোগ এতই রাখার ইচ্ছে যে প্রমোদ দাশগুপ্ত সেই বিখ্যাত উক্তি, কমিউনিস্টরা ক্ষমতায় এলে বেলুর মঠকে, মানে যেখানেই আজকে কুমারী পুজো হচ্ছে বা কালকে হবে পরশু হবে, বেলুর মঠকে কফি হাউস বানিয়ে দেবো। সেটা তো ওনারা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইয়ে করছেন, পুজোর উদ্বোধন করছেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। উনি হিজাব পরে এলেন না, উনি উদ্বোধনটা করার আগেই হিজাব ফিজাব পরে মাথায় দিয়ে ভালো করে আমি পুরো ভিডিওটা দেখলাম। আমার মমতা দেবীর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত রাগ নেই। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় তার যে কাজকর্ম সেটা দেখার মতন, কিন্তু তিনি যখন ক্ষমতা এলেন তখন তিনি রাজনৈতিক প্রতিশোধ স্পৃহার বাইরে, এই প্রতিশোধ স্পৃহাকে চরিতার্থ করার বাইরে আর কোনো কিছু করছেন না। আজকে সজল ঘোষের পুজো, অপারেশন সিন্দুর, সেটা কি সজল ঘোষ বিজেপির পতাকা উড়ছে এরকম দেখিয়েছে? তা তো নয়। অপারেশন সিন্দুরের ভাগ তো মমতার তৃণমূলও দাবি করেনি। তাহলে তাই যদি হয় তাহলে এটা বিরোধিতা করছেন কেন? তার একটাই কারণ, মানুষকে এই দেশের সংস্কৃতির সঙ্গে বাকি ভারতের সঙ্গে এনারা ইন্টিগ্রেটেড থাকতে দেবেন না। এনারা চাইছেন একটু আলাদা হোক, সেই জন্য বিভিন্ন চামচু আমচাদের দিয়ে বাঙালি অবাঙালি বিরোধিতা এই সময়ে। তারপরে বহিরাগত ঠাকুর, মানে দুর্গা ঠাকুর আমাদের, দুর্গার সঙ্গে আসা গণেশ বহিরাগত, শিব বহিরাগত। দুর্গা ঠাকুরের যে পুজো করলো, এই যে অকাল বোধন, আসলে তো দুর্গা হচ্ছে বসন্ত পুজো, বসন্তকালে পুজো হবার কথা, যেটাকে বাসন্তী পুজো বলে আমরা এখানে জানি, জগদ্ধাত্রীর পুজো হয়। এই অকাল বোধন করলেন যে শ্রীরামচন্দ্র, তাকেই বলে দেওয়া হলো যে মানে এটা বাঙালির পুজো নয়। মানে বাঙালির শ্রীরামচন্দ্রের করা অকাল বোধন হচ্ছে বাঙালির পুজো, কিন্তু যে লোকটা অকাল বোধন করে এটাকে তৈরি করলো সেই লোকটা বাঙালি নয়। যার নামে ভাগীরথী গঙ্গা, রামের পূর্বপুরুষ, সেই লোকটাও ঠিক মানে আমাদের বহিরাগত। তাই এই অন্তর্গত বহিরাগত একমাত্র হচ্ছে ওই ওনার যে 9 জন বাংলা বলতে পারেন না, ইরফান পাঠান, তারপরে আরও কারো সব আছেন, হ্যাঁ, কীর্তি আজাদ, আরে বাবা কীর্তিমান, সব শত্রুঘ্ন বাবু, এনারা সব হচ্ছেন মানে মনে প্রাণে বাঙালি। গতকাল বিদ্যাসাগরের জন্মদিন গেছে, হেমন্ত বাবুর মৃত্যুদিন গেছে। তো এই ওনারা কীর্তি আজাদ, তারপরে এই ইরফান পাঠান, এই ইউসুফ পাঠান, মাফ করবেন, তো ইউসুফ পাঠান সকালবেলা ঘুম থেকে ওঠেন
তোর গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। দুপুরবেলায় যখন ভাত খান তখন সেখানে সন্ধ্যা মুখার্জির গান বাজে। হ্যাঁ, সন্ধেবেলায় তখন স্বরচিত মমতা বন্দ্যোপাধ্যায় স্বরচিত রবীন্দ্রসঙ্গীত চলে, স্বরচিত রবীন্দ্রসঙ্গীত, যেটাকে ওই মমতা দেবী যেটা ওই সন্ধ্যা মুখার্জিকে শিখিয়েছিলেন। নির্মলা মিশ্র সন্ধ্যা মুখার্জি ওই বলতেন না, উনি এই বলেন না যে মমতা একটা গান বলো আমি একটু শিখে নিই, তো ওই গানগুলো উনি শোনেন। স্বাভাবিকভাবে এই যে বিহারী বাবু এইসব শুনে টুনে এখন বাঙালি বাবু হচ্ছেন। এই 8 জন কিন্তু ভাই অরিজিনাল। জনাব ববি হাকিম কি বলছেন, একদিন মমতার বাড়ির চালে ইট মেরেছিলেন টিকিট না পেয়ে, শুনেছি দুষ্টু লোকেরা বলে, তাতে কি আছে। কিন্তু আজকে তো উনি মমতা দেবীর ওই বাংলাই শুনছেন। আমরা তো ওই বইটা খুঁজছি, মন প্রাণ দিয়ে খুঁজছি, যে বইটাকে নাকি এই পেয়ে যাবো যখন তখন হচ্ছে। মমতা বলেছিলেন না, ওই যাকে টেক্সটেনশন দিয়ে রেখেছেন, একজন বড় আইএস অফিসার, নরেন্দ্রপুর থেকে পাশ করেছেন, 2 ভাই, অঞ্জনবাবুর দাদা, তো তিনি তো পেয়েছেন, তিনি এক্সটেনশন পেয়েছেন জনগণের করের পয়সায়। তার পরিবারের আরও অনেকে অনেক জায়গায় এক্সটেনশন পেয়েছেন। তো সেই ভদ্রলোক, তিনিও আবার বন্দ্যোপাধ্যায়, বাণিজ্য বামুন, শাণ্ডিল্য গোত্রের লোক, তিনি তো বলেছেন যে কি বলে যেন, ওই বইটা 2500 বছরের পুরনো বাংলা ভাষা, ওই ভাষায় মমতা কথা বলছেন। ওই যে শুভনন্দন, তারপরে আবার কিছু আছে, এসব আমরা চলতি বাঙালিরা ঠিক বুঝতে পারছি না, মানে বুঝে উঠতে পারছি না, বুঝলেন তো। তো আমাদের ওই শুভনন্দন ভাষাটা বুঝতে গেলে 2500 বছরের পুরনো বাংলা, যার শুধু মুখপত্রটুকু লেখা বাকি আছে, ওটা কলেজ স্ট্রিট মার্কেটে এলেই আমাদের রাজ্যের সভাপতি শ্রমিকবাবু রোজ খবর রাখছেন, আমাদের প্রচুর লোককে উনি ওখানে রেখেছেন, আমরা রোজ খুঁজে বেড়াই। এই নিহাত বন্যা টন্যা হয়ে গেল, ক্লাউড ব্লাস্ট, শতাব্দীর নাকি সেরা ক্লাউড ব্লাস্ট হলো, তারপর এখন শুনছি বিহার আর ইউপি থেকে নাকি কে বলছেন যে সব নাকি পাটি টাটি দিয়েছে। তা নাহলে পেয়ে যেতে গেলেই আমরা এইসব বুঝে নেব। আর ওই বইটা পাবো কবে বলুন তো? ওই বইটা তবেই আমরা বুঝতে পারবো এই 26-এর নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে, এটা আমরা বুঝে গেছি। তা নাহলে ওই বইটা পড়তেই আমরা শেষ হয়ে যাবে, বাংলার বাঙালি থাকবে না, সমস্ত জায়গাতে বাঙালিরা রাজত্ব করে বেড়াবে। এই বাঙালিদের রাজত্ব, এবং সব জায়গাতেই 5টা সময় নয়, পুরো সময়ের জন্য দুর্গাপুজো বন্ধ করতে হবে। এখন 5টা সময়, যেহেতু বাঙালিদের পুজো, বাঙালিরা বারণ করছেন, তখন বাঙালিরা বলে দেবেন যে পুরো পুজোই বন্ধ। পুজো করতে হলে ঝাড়খণ্ডে গিয়ে করো, পুজো করতে হলে বিহারে গিয়ে করো, পুজো করতে হলে উড়িষ্যায় চলে যাও। ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ ভাই এইসব বাজে কাজ মেনে নেবে না, বরদাস্ত করবে না, এখান থেকে পুজো উঠিয়ে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বাঙালি অস্মিতার কথা বলছেন, এবং তাই দিয়েই এখন সাধারণ মানুষের নজর টানার চেষ্টা করছেন যে বাঙালি অস্মিতায় আঘাত হানছে নাকি কেন্দ্র সরকার। তো সেখানে দাঁড়িয়ে এই যে কাশ্মীরে পেহেলগাঁওতে যে 2 জন বাঙালি মারা গেলেন, তো তাদের বাড়িতেও তিনি গেলেন না, তাদের সঙ্গে সেভাবে যোগাযোগও রাখার চেষ্টা করলেন না। মানে আর সবচেয়ে বড় কথা যে তার যে কথাবার্তা, তাতে এখন দেখা যাচ্ছে একটা আশঙ্কা যেন তার গলার মধ্যে ফুটে উঠছে। তাহলে কি এই দুর্গাপুজোই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করবার মতো শেষ দুর্গাপুজো? দেখুন, সেটা তো জনগণকে বলতে হবে। হ্যাঁ, উনি দুর্গা স্মরণে কতটা থাকবেন, উনি বিরোধী হিসেবে কতটা উনি নাম করেছিলেন, এবং সেই বিরোধিতা উনি আর করতে পারবেন কি না, এগুলো জনতা বলবে। বাংলার জনগণকে আপনার আসলে মুশকিল হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না একটু তাড়াহুড়োতে বাংলা বলেন, তো ওই 2500 পুরনো বছরের বাংলায় শুভনন্দন, তারপরে কি শুভাশ্রী, তারপরে আরও কিসব বলেন, তো ওই ধরনের বাংলা বলেন, তো সবের পেছনে সি আর সাথী টাথি থাকে। তো ওই 2500 বছরের পুরনো বাংলার জন্য আপনারা ঠিক বুঝেন না, বা আমরা ঠিক বুঝি না। উনি তো বলেছেন, উনি বলতে চাইছেন বাঙালি বিরোধী, আসলে উনি এটা বলতে চেয়েছেন বাঙালি বিরোধিতা করছেন। ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ তৈরির যে স্বপ্ন, সেই স্বপ্নের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বিজেপি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে 80 বছর নাগাদ বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সরকারে রয়েছেন, ওখানেও অনেক দিন ধরে ওনারা ওই বিভিন্ন ওই ইউসুফ পাঠান, তারপরে ওই বিহারী বাবু, তারপরে আরও কীর্তি আজাদ, এদেরকে সব পাঠিয়েছেন, যারা ওই স্বরচিত মমতার স্বরচিত রবীন্দ্রসঙ্গীত সুরে ঘুম ভাঙান নিজেদের। এপাং ওপাং ঝপাংয়ের শুনতে ভাত না খেলে পরের দিন সকালের দিকে একটু অসুবিধে হয়। তো সেই লোকেরা তো ওখানে গিয়ে কোনো আন্দোলন করেননি যে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দাও,
কেন যে দেববাবু, তারপরে আমাদের এক ঝুড়ি মানে অভিনেত্রী থেকে নেতৃত্বে বদলে যাওয়া, আবার নেত্রী থেকে অভিনেত্রীতে বসে আসা, এরমভাবে জোড়া ফুল দেখানো সংসদ অফিসের সামনে, বিভিন্ন রকম ফ্যাশন প্যারেডের মতন সংসদের যাতায়াত করা, আমি খারাপ বলছি না, এগুলো ভালো, বাঙালিয়ানার তো বটেই। তো এই বাঙালিয়ানার যারা ধারক বারক তারা তো কোনোদিন বলেননি যে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে হবে। দিয়েছেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। কই ওপার বাংলা থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের পুজো হয়, তারা পুজোর জন্যই ওপার থেকে পালিয়ে এসেছিলেন, মানে পুজো করবেন বলে পালিয়ে এসেছিলেন। কেউ তো বলতে পারবেন না মমতা দেবীর কাছে একটা টেটে চাকরি পাওয়ার জন্য তার নাতিকে একটা টেটে চাকরি দিয়ে, মানে এসএসসি স্ক্যামের মাধ্যমে একটা চাকরি দিতে হবে, বা বাংলাদেশে থাকলে আমরা শতরঞ্জনকে টাকা দিয়ে আর চাকরি পাবো না, সেই জন্য আমার নাতি যাতে শতরঞ্জনকে টাকা দিতে পারে এবং তারপরে যেন পার্থবাবুর বান্ধবীর বাড়িতে ওই টাকা গিয়ে পৌঁছে যায়, তো সেই জন্য কেউ ভবিষ্যৎ গুণে ওপার থেকে এপারে পালিয়ে এসেছিলেন নাতনির জন্য। এরকম তো নয়, সবাই তো ওপারে অত্যাচারিত হয়েছিলেন মুসলমানের দ্বারা, এবং ধর্ম বাঁচাতে দুর্গা পুজো করবেন, কালী পুজো করবেন, সরস্বতী পুজো করবেন বলেই এপারে পালিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন বলেছেন যে ওদের নাগরিকত্ব দিতে হবে? ওনার টিম তৃণমূল কংগ্রেস কোনোদিন দাবি করেছেন? আচ্ছা, এই তরুণ তুর্কির লড়াকু নেতা, ভবিষ্যতের আলো, ক্যাপ্টেন না সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন দাবি করেছেন যে করতে হবে? নেহাত এতগুলো পুলিশের গাড়ি ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বলে না, উল্টো দিকে একটা তামার, একটা পেতলের ঝকঝকে দুর্গা মন্দির আছে, পুলিশের গাড়িগুলো সরিয়ে নিলে বেশি দেরি লাগবে না। ওই কি একটা জায়গা আছে যেখান থেকে খুব ধরপাকড় হলো, কি পাড়াটার নাম, যেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে নাকি সাংবাদিকরাও ভয় পাচ্ছে, ওখান থেকে এসে সব ভাঙচুর করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো সেটা ওনারাও জানেন, ওনারাও জেনে শুনে এইসব করছেন, কারণ ওনাদের তো কোনো চিন্তা নেই। ওনাদের তো স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে তো সরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয় না, দুবাইয়ে যাওয়ার ফ্লাইট পান, চোখ সারাতে, হাঁটু সারাতে আমেরিকা চলে যাবেন, এখানে বিপদ হলে দেশের বাইরেই চলে যাবেন পুরোপুরি। তাদের কী হবে? আমরা যারা হিন্দু বাঙালি তাদের কী হবে? যারা 7 পুরুষের ভিটে ছেড়ে 3 পুরুষ আগে এখানে এসে মোটামুটি একটা সেটেল হয়েছি, তাদের আবার চলে যেতে হবে আসামে, আবার চলে যেতে হবে ঝাড়খণ্ডে, আবার চলে যেতে হবে ক্যাম্প বানিয়ে উড়িষ্যায় কিংবা বিহারে কিংবা যোধপুর কিংবা রায়পুর কিংবা মধ্যপ্রদেশের অন্য কোনো জায়গায়, এটাই ভাবছি। সুতরাং বাঙালির অস্মিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা কোনো কিছু এসে যায় না। উনি বাঙালিদের অস্মিতা নিয়ে কথা বলতে পারেন, বাঙালিদের অস্মিতা নিয়ে উনি শুধু বাঙালি অস্মিতার কথা বলে কিছু সুবিধে, রাজনৈতিক সুবিধে কিছু লোককে বোকা বানিয়ে কুক্ষিগত করার চেষ্টা করছেন। তার কিছু তামেদার আছে যারা তাকে সমর্থন করেন, এইটুকুই, তার বেশি কিছু নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় এসেছিলেন চতুর্থীর দিন, তিনি পুজোর উদ্বোধন করেছেন এক ইজেডসিসিতে, অন্যদিকে সজল ঘোষের পুজোর উদ্বোধন করে গেছেন এবং সেখানে তিনি তার নিজের বক্তব্য রেখেছেন, যখন সেখানে পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে বাংলা থেকে নৈরাজ্যের অসুরকে বধ করতে হবে। এটা কিভাবে সম্ভব? বাঙালি জাগবে তবেই সম্ভব। বাংলা এবং বাঙালির জাগরণ দরকার, তা না হলে নৈরাজ্যের অসুর তারা এই রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়েই ছাড়বে। এখন স্বল্প মেধা, অল্প মেধা, তীক্ষ্ণ মেধা, সুতীব্র মেধা সবাই বাংলা থেকে পালিয়ে গেছেন। পড়ে আছি আমরা কিছু লোক লড়াই দেওয়ার জন্য, আর পড়ে আছেন আপনাদের মতন কিছু লোক এই লড়াইয়ের সাক্ষী সাবুত জোগাড় করার লোক হিসেবে সংবাদ মাধ্যম, এর বাইরে আর কেউ নেই। আর বাকি কিছু লোক পড়ে আছে, তারা তৃণমূলের পতাকা হাতে নিয়ে যেটুকু আছে সেটুকুকে লুট করার জন্য এই বাংলায়। তার সঙ্গে বাঙালিরা তো আছেনই ওপার বাংলা থেকে আসা, মানে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুসলমান। তো এরা মিলিজুলি হয়ে প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে এরা দখল করার চেষ্টা করছে। এই দখলদারি মানসিকতা থেকে এই বাংলার হিন্দু, এই বাংলায় এই দেশকে ভালোবেসে রয়ে যাওয়া মুসলমান, যাদের বুকের মধ্যে পাকিস্তানের আগুন জ্বলে না, যারা বুকের মধ্যে ভারতকে লালন পালন করেন, সেই সংখ্যালঘু মুসলমান খ্রিস্টান যারা রয়েছেন, এই বাংলার হিন্দু এবং ওপার থেকে পালিয়ে আসা উদ্বাস্তু হিন্দু, তারা এদের অত্যাচারে কোণঠাসা। এই অসুরবধ একমাত্র সম্ভব যতক্ষণ হিন্দু মুসলমান নির্বিশেষে এই বাংলার নাগরিক যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা বিজেপিকে ভোট দিয়ে আনবেন। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রকে পুনরুদ্ধার, গণতন্ত্রের পুনরুদ্ধার, রেস্টোরেশন অফ ডেমোক্রেসির যে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছিলেন, আসলে উনি একটা
ফুলের মতন বুকে হাতে করে নিয়ে এসে কিন্তু তার ভেতরে অত্যাচারের ওয়েপন নিয়ে এসেছিলেন, অস্ত্র নিয়ে এসেছিলেন। আমরা সেটা দেখতে পেরেছি। তাহলে সত্যি সত্যি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের পুনরুদ্ধার পেতে গেলে বিজেপিকে চাই, বাঁচতে চাই বিজেপি তাই। এই স্লোগানকে সামনে রেখে বাঙালি একজোট হচ্ছে, 26-এর উত্তর দেবে। 26শে সেপ্টেম্বর ছিল চতুর্থী, এবং সেই 26শে সেপ্টেম্বর চতুর্থীর দিনে যখন অমিত শাহ কলকাতায় আসলেন, দুটো পুজো উদ্বোধন করলেন, সেখানে ইজেডসিসিতে একটা সুন্দর বিদ্যাসাগরের ফটো রাখা হয়েছিল, কারণ 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছিল। তিনি তাতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে ইজেডসিসির ঠাকুরের মানে মুখ খোলা হয়, তিনি উদ্বোধন করেন। এবং এই বিষয়টা যখন সামনে আসে তখন সঙ্গে সঙ্গে তাকে পাল্টা আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে 5 বছর আগে যখন মানে বাংলাকে এরা নিপীড়িত করে রেখেছে এবং বাংলায় আগে 5 বছর আগে বলতো যে বাংলায় দুর্গাপুজো হয় না, আজকে আবার উদ্বোধনে আসছে এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় অমিত শাহকে ইমিডিয়েটলি ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে বিদ্যাসাগরের মানে কি কি কর্ম ছিল, তিনি বাংলার জন্য কি কি করেছেন তার সম্পূর্ণ মানে বক্তব্য রেখে সেই তার ফিরিস্তি দিয়ে তারপরে তিনি বলছেন যে যারা চাইছিল উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে তারাই মূর্তি ভেঙেছে, আর তার জবাবও বাংলার মানুষ দিয়ে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমি তো বলতে চাই একটা কথা পরিষ্কার, যে এই সরকার যে সিসি ক্যামেরার ফুটেজটা আছে বিদ্যাসাগরের তথাকথিত মূর্তি ভাঙার, যে মূর্তি ভাঙা হয়েছিল, সত্যি তো হয়েছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজটা কেন জোগাড় করে ফেলছেন না, বার করছেন না কেন? দোষীদের কেন সাজা দিচ্ছেন না? সিসি ক্যামেরার ফুটেজ আছে তো। ওই দিন আমি সে তৎকালীন যুব মোর্চার সভাপতি হিসেবে ওই যে শোভাযাত্রা তার নেতৃত্বে আমি ছিলাম। প্রত্যেকটি ঘটনার আমি সাক্ষী। কারা ভেঙেছে, যদি সরকার আমাকে তলব করে আমি যাব, যদি বিচার বিভাগ আমাকে ডাকে আমি যাব, আমি সাক্ষী দেব। আমি যাদের দেখেছি তাদের আমি দেখলে চিনতে পারবো কারা দৌড়ে গিয়েছিল, কারা ওই সব করতে গিয়েছিল। দেখাক আমাকে সিসি ক্যামেরার ফুটেজ, দেখাক যে কোথাও কোনো বিজেপির নেতা, কর্মী, সমর্থক, সদস্য কারুর ওখানে ইনভলভমেন্ট আছে কিনা। ওরাও জানে, কেননা সরকারের কাছে, তৃণমূলের কাছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সিসি ক্যামেরার ফুটেজ আছে। যাবে ওদের লোকেরাই ভেঙেছে এবং দায় চাপিয়েছে বিজেপির ওপরে। আমি চ্যালেঞ্জ করছি আবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমি বলছি যে দেখাক যে বিদ্যাসাগরের মূর্তি বিজেপি ভেঙেছে। বরঞ্চ অমিত শাহকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার আগে মুখ্যমন্ত্রীর এইটা অন্তত বোঝা উচিত যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে হিন্দুকে পুজো করার অনুমতি কেন হাইকোর্ট থেকে নিতে হচ্ছে, সেটার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি বিজেপি মানে বিজেপির শাসনে সোনার বাংলা গড়ে তুলবার কথাই হয়, তাহলে সেক্ষেত্রে এখন যে কটা রাজ্যে বিজেপি শাসন করছে সেই রাজ্যগুলো সোনার কেন হলো না, এদিকে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে লিখছেন যে বাংলায় বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ মানসিকতার আদর্শকে যারা বিশ্বাস করে না, কলকাতার বুকে তারাই মূর্তি ভুলুণ্ঠিত করে, ভাঙচুর করে। বাংলা ভাষা সংস্কৃতিকে যারা প্রতিনিয়ত অপমান করে তাদের কোনো স্থান নেই। বিদ্যাসাগর নিয়ে যারা কথাবার্তা বলছেন তারা তো মারাত্মক বলছেন, এটা তো ঘটনাই, এটা তো সমস্যার সঙ্গে থাকছেই। তো অভিষেকবাবু সত্যি কথা বলতে গেলে উনি যতটা সোনা টোনা বোঝেন আমি অতটা সোনা বুঝি না, কারণ আমার ওই রকম সোনা বোঝার মতন ক্ষমতা নেই। তো এইসব না বলাই ভালো। তো সোনাটা উনি খুব ভালো বোঝেন, এইসব জিনিসের মধ্যে আমি ঢুকতে চাই না। সোনার বাংলা আমি শুধু এটাই বুঝি, সবাই খেতে পাবে, প্রতি খেতে জল, প্রতি হাতে কাজ, অনাচার নয় সকলের জন্য ন্যায়। এটাই সোনার বাংলা হওয়া উচিত। সোনার বাংলা এরকম হওয়া উচিত যেখানে কিনা পুলিশকে বেশি কষ্ট করতে হবে না, অপরাধীরা অপরাধ করার সাহসই পাবে না। সোনার বাংলা এরকম হওয়া উচিত যেখানে কিনা রাজনৈতিক নেতারা লোককে এটা ওটা সেটা গোল দেখিয়ে খেলাতে পারবে না। সোনার বাংলা এরকম হওয়া উচিত যেখানে সৎরঞ্জনরা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলবেন না। সোনার বাংলা এরকম হওয়া উচিত যেখানে কিনা সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না দোষীদের আড়াল করার জন্য। জনগণের ট্যাক্সের পয়সায় কোটি কোটি টাকা সরকারি খাতে ব্যয় করবেন না মামলা চালানোর জন্য। এটাই তো সোনার বাংলা হওয়া উচিত। এখন
সোনার বাংলা ব্যাপারটা যদি এরকম হয় যে ওই রকম যেখান থেকে সেখান থেকে সোনা আসবে, কেউ ধরতে পারবে না, যার দোষে হোক না ভালোই, এরকম তো বলা যেতেই পারে। সোনার বাংলা এরকম হতে পারবে না যে যেরকম কোনো রাষ্ট্রনেতার বা রাজ্যের যিনি প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী, তিনি এরকম বলবেন যে শরীরে যেরকম জ্বর আসে সেরকম সমাজে ধর্ষণ আসে, মেনে নিতে হবে। হ্যাঁ, সোনার বাংলা এরকম হওয়া কি উচিত? আমি আপনাদের মাধ্যমে জনতাকে প্রশ্ন করছি যে 25-এর কম হলে তার যদি সম্মানহানি হয় তাহলে তাকে 30,000 টাকা ক্ষতিপূরণ, আর 25-এর বেশি হওয়া যদি কোনো মানুষ হয় তার ইজ্জত গেলে তাকে 25,000 টাকা করে দেওয়া হবে। এটা কি সোনার বাংলা? তো যে এগুলো হবে না। সোনার বাংলা এরকম হতে পারবে যাতে কি মোহরমের মিছিল আর দুর্গাপুজোর ভাসান একসঙ্গে হতে পারবে, কেউ কারোর সঙ্গে কোনো ঝগড়া করবে না, প্রশাসন এটাকে চালিয়ে নিতে পারবে। মানসিকতাই মানুষের মধ্যে এরম তৈরি হবে যে আমার রাজ্য, আমার মাটি, এটাকে উন্নতি করতেই হবে, মানুষের মধ্যেও সেই ধারণা আসবে। এটাই তো সোনার বাংলা উচিত, আমরা সেটা করারই চেষ্টা করছি। আর ওনারা তো টেলিকপ্টার করে এদিক ওদিক যান, আর চোখ খারাপ হলে দুবাই চলে যান, মন খারাপ হলে আমেরিকা চলে যান, এরকম মালয়েশিয়া ইন্দোনেশিয়াও ঘোরাটোরা হয়, বালিটালিতেও যান শুনেছি। কিন্তু একটু না অন্য অন্য রাজ্যে যান, তাহলে বুঝবেন যে সোনার রাজ্যগুলো কীরকম হয়। চলে যান না, দূর যেতে হবে না। ওই জন্যই যাতে না যেতে হয় জগন্নাথের রাজ্য ওরকম দেখে যাতে চোখ না ঠিক রয়ে যায়, সেই জন্য জগন্নাথকেই বাজেয়াপ্ত করে এখানে তুলে আনা হয়েছে। ভাই ওখানে যাবোই না, ওদের উন্নয়নই দেখবো না, থাক পড়ে জগন্নাথ, এখানে একটা জগন্নাথ মন্দির বানাবো। ওরা যাবেই না আর কোনো দিন রাজস্থানে, ওরা বোধহয় উট নিয়ে এসে এখানেই সোনার কেল্লা বানাবে খুব শিগগিরই, দেখবেন বানানো শুরু হয়ে গেছে। এই কী সব ইকো পার্ক টাক হয়েছে সেখানে সব বানাচ্ছে, যাতে ওসব জায়গায় গেলে যাবে না। যা দরকার আমি দিচ্ছি এখানে, তুমি কেন যাবে অন্য জায়গায়? নেগেটিভলি, পজিটিভলি নয়। পজিটিভ জায়গা হওয়া উচিত। আমার রাজ্যের ছেলে, আমার রাজ্যের মেয়ে, আমার রাজ্যের জামাই, আমার রাজ্যের বউ, তারা এই রাজ্যেতে চাকরি পাবে, তারা এখানে কাজ করবে। চাকরি মানে সরকারি চাকরি নয়, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটাই সোনার রাজ্য হওয়া উচিত। তাই জন্য কোথায় করেছেন একটা চিড়ে মিল, একটা মুড়ি মিল, একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করেছেন। হ্যাঁ, অবশ্য কুণাল বাবু একটা টোটো কারখানার কি একটা অনেকদিন পর একটা 4 চাকার থেকে 3 চাকা বেরোচ্ছে না, ওটা কী বেরোচ্ছে, মানে লোকে 3 চাকা থেকে 4 চাকায় যায়, উনি 4 চাকা থেকে 3 চাকায় নামিয়ে এনেছেন। তো এই তো সোনা। হ্যাঁ, সোনার বাংলার সোনার ছেলেরা সব সোনার কাজ করছেন। তো এই সোনার পাথর বাটি বাংলার উন্নয়ন এখন এদের আমলে এই তৃণমূল সরকারটাকে যেতে হবে।